হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা পড়ব মেরিন ইন্স্যুরেন্স চ্যাপ্টার 2 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। এর আগের দিন আমরা পড়েছিলাম প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথ, আর আজকে আমরা পড়ব ইন্স্যুরেবল ইন্টারেস্ট। প্রিন্সিপাল অফ ইন্স্যুরেবল ইন্টারেস্টে বলা হচ্ছে, দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনসিওর্ড অন দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স ইজ নোন অ্যাজ ইন্স্যুরেবল ইন্টারেস্ট। তার মানে কি? মানে একজন ইনসিওর্ড যে বিষয়টির ইন্স্যুরেন্স করাচ্ছেন সেই বিষয়টির ওপর ইনসিওর্ডের একটা ইন্টারেস্ট থাকতে হবে। এবার এখানে ইন্টারেস্ট বলতে কি? ইন্টারেস্ট মানে হচ্ছে যে সেই বিষয়টি যদি ঠিকঠাক অবস্থায় থাকে তাহলে ইনসিওর্ডের লাভ, এবং কোনোভাবে যদি সেই বিষয়টি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ইনসিওর্ডেরও ক্ষতি হবে। তো কোনো সাবজেক্ট ম্যাটারের সঙ্গে যদি ইনসিওর্ডের এরকমই সম্পর্ক হয় যে সেটি ঠিক থাকলে ইনসিওর্ডের লাভ এবং সেটি ক্ষতিগ্রস্ত হলে ইনসিওর্ডেরও লস, তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে সেই বিষয়টির ওপর ইনসিওর্ডের ইন্স্যুরেবল ইন্টারেস্ট রয়েছে, এবং এই ইন্স্যুরেবল ইন্টারেস্টটাকেই কি করা যাচ্ছে? ইন্স্যুরেন্স দ্বারা কভার করানো হচ্ছে। ওকে, এবারে এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে সেই ইন্স্যুরেবল ইন্টারেস্টটার একটা মানিটারি ভ্যালু কিন্তু থাকতে হবে, এবং এই ভ্যালুটাকেই ইন্স্যুরেন্স দ্বারা কভার করা যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রমও আছে। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু লাভ অ্যান্ড অ্যাফেকশনকেও ইন্স্যুরেবল ইন্টারেস্ট হিসেবে ধরা হয়, যেটা জেনারেলি ধরা হয় না। ওকে, ইন অ্যাবসেন্স অফ ইন্স্যুরেবল ইন্টারেস্ট নো ইন্স্যুরেন্স ক্যান কাম ইনটু এক্সিস্টেন্স। মানে যদি ইন্স্যুরেবল ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু কোনো জিনিসের ইন্স্যুরেন্স করানো যাবে না। এখানে আমরা প্রথমে যেটা পড়লাম, প্রথম যে ডেফিনেশনটা পড়লাম সেটা হচ্ছে যে দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনসিওর্ড অন দ্য সাবজেক্ট ম্যাটার। এখানে আমরা দেখে নেবো ছোট্ট করে যে সাবজেক্ট ম্যাটার ব্যাপারটা কি। সাবজেক্ট ম্যাটার মানে কি? ধরো মেরিন কার্গো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে পার্টিকুলার কার্গোটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আবার মেরিন হাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে জাহাজে করে ভয়েজটা হচ্ছে সেই জাহাজটা এবং তার মেশিনারিজ হচ্ছে সাবজেক্ট ইন্স্যুরেন্স। আবার মোটর ভেহিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেই পার্টিকুলার মোটর ভেহিকেল হচ্ছে তোমার সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স। আবার ধরো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মানুষের লাইফ হলো সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স। ওকে, এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অফ ইন্স্যুরেবল ইন্টারেস্টে বলা হচ্ছে যে যিনি সাবজেক্ট ম্যাটারটি ইনশিওর করাচ্ছেন তার সঙ্গে সাবজেক্ট ম্যাটারটি যেন একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকে। মানে কি? সাবজেক্ট ম্যাটারটি যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই লসটা আসলে কে বিয়ার করবে? ইনশিওর্ড, এবং এই লসটাকেই ইন্স্যুরেন্স দ্বারা কভার করা হয়। এবার যেমন ধরো একজন শিপ ওনার, তার নিজের জাহাজের ওপরে তার শিপের উপরে একটা ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকবে। তার শিপের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে সেই লসটা বিয়ার করবে কে? শিপ ওনার। সেই জন্য তার নিজের জাহাজের ওপর ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকবে। একজন কার্গো ওনার, সে একজন বায়ারও হতে পারে, একজন সেলারও হতে পারে। যদি কোনো কার্গোর কোনো ক্ষতি হয় জার্নির টাইমে তাহলে সেই লসটা বিয়ার করবে কে? সেই কার্গো ওনার বা বায়ার বা সেলার, সেই সময় কার্গোর যে ওনার রয়েছেন তিনি ওই লসটা বিয়ার করবেন। ফলে কার্গোর ওপর তার ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকছে, এবং ফলে সেই কার্গোটাকে তিনি ইনশিওর করাতে পারছেন। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা হোয়েন ইন্স্যুরেবল ইন্টারেস্ট মাস্ট অ্যাটাচ। An assured is not required to have an insurable interest when the insured is affected, but he must have a reasonable expectation of acquiring such interest. He must have an interest at the time of loss. এটাই হচ্ছে মেরিনের ক্ষেত্রে ইন্স্যুরেবল ইন্টারেস্টের একটা ব্যতিক্রম। সেটা হচ্ছে কি? মেরিনের ক্ষেত্রে যখন লসটা হচ্ছে সেই সময় কিন্তু ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে। পলিসিটা নেওয়ার সময় বা পলিসিটা করানোর সময় অ্যাসিওর্ডের যদি কোনো ইন্টারেস্ট না থাকে তাহলেও কিন্তু চলবে, কিন্তু লসটা যখন হচ্ছে তখন তার ইন্টারেস্ট থাকতেই হবে। এটাই হচ্ছে অন্য সব ব্রাঞ্চ অফ ইন্স্যুরেন্সের থেকে মেরিনের আলাদা। অন্য সব ব্রাঞ্চ অফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়? পলিসি করানোর সময় এবং ক্লেম নেওয়ার সময় দুটো ক্ষেত্রেই তার ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হয়। যেমন ধরো মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যিনি
ইন্স্যুরেন্স করাচ্ছেন, কে ইন্স্যুরেন্স করাচ্ছে? ওনার অফ দ্য কার, যার নামে গাড়ি রেজিস্ট্রেশন। আবার যখন গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন ক্লেম নেওয়ার জন্য কে আসছে বা কে ক্লেম নেওয়ার জন্য কে অ্যাপ্লাই করছে, তখনও কার লস হচ্ছে? সেই উনি যিনি ওনার ছিলেন তিনি। যদি ওনার চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্লেমটা পেয়েবল হবে না ফর মোটর ইন্স্যুরেন্স। কিন্তু মেরিনের ক্ষেত্রে এটাই হচ্ছে এক্সেপশন। সেটা হচ্ছে যে যদি লসের সময় তার ইন্টারেস্ট থাকে তবেই সে ক্লেম করতে পারবে, ইন্স্যুরেন্স করানোর সময় তার ইন্স্যুরেবল ইন্টারেস্ট না থাকলেও চলবে। নেক্সট হচ্ছে আমরা দেখব কাইন্ডস অফ ইন্স্যুরেবল ইন্টারেস্ট। একটা হচ্ছে ডিফিসেবল ইন্টারেস্ট, একটা হচ্ছে কন্টিনজেন্ট ইন্টারেস্ট। এই দু রকমের ইন্স্যুরেবল ইন্টারেস্ট আমরা এখন পড়ব। তার মধ্যে ডিফিসেবল ইন্টারেস্ট কাকে বলছে? আর ডিফিসেবল ইন্টারেস্ট ইজ ওয়ান হুইচ ক্যান বি ব্রট টু অ্যান এন্ড ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য ইন্স্যুরেন্স বাই দ্য অকারেন্স অফ সাম ইভেন্ট আদার দ্যান মেরিটাইম পেরিলস। মানে কথায় যদি বুঝি তাহলে ডিফিসেবল মানে হচ্ছে কি ইনঅ্যাক্টিভ, বা যেটা হচ্ছে নট ইন ইউজ, যেটা আর ইউজ হচ্ছে না, সেটা হচ্ছে ডিফিসেবল ইন্টারেস্ট। মানে ধরো কোনো একটা ভয়েজ চলাকালীন যে ইন্টারেস্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেটাই ডিফিসেবল ইন্টারেস্ট। যেমন ধরো সেলার তার কার্গোর ওপর, সেলারের তার নিজের কার্গোর ওপর ততক্ষণই ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকছে যতক্ষণ কার্গোর লায়াবিলিটি তার উপরে থাকছে। যখন কার্গো লায়াবিলিটি সেলারের থেকে বায়ারের কাছে চলে যাচ্ছে তখন কিন্তু সেলারের আর সেই কার্গোর উপরে কোনো ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকছে না, তখন সেলারের ইন্স্যুরেবল ইন্টারেস্টটা শেষ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ডিফিসেবল ইন্টারেস্ট। নেক্সট আমরা দেখব কন্টিনজেন্ট ইন্টারেস্ট। বলছে এ কন্টিনজেন্ট ইন্টারেস্ট ইজ অ্যান ইন্টারেস্ট দ্যাট অ্যাটাচেস ডিউরিং দ্য কারেন্সি অফ আ ভয়েজ অন দ্য হ্যাপেনিং অফ আ কন্টিনজেন্সি। এটা কি বলছে? যে একটা পার্টিকুলার কোনো কন্ডিশনের ওপর নির্ভর করছে এই কন্টিনজেন্ট ইন্টারেস্ট, কোনো একটা পার্টিকুলার ইভেন্টের ওপর নির্ভর করছে। মানে ধরো মেরিন ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের ক্ষেত্রে কি হয়, একটা বায়ারের রাইট থাকে যে কার্গোটা রিসিভ করার সময় সে যদি দেখে যে কার্গোটা ড্যামেজড কার্গো এসেছে কিংবা হয়তো ডেলিভারিতে লেট হচ্ছে, তখন কিন্তু বায়ার সেই কার্গোটাকে রিজেক্ট করে দিতে পারে। মানে সে তখন বলে দিতে পারে যে এই কার্গোটা আমি অ্যাকসেপ্ট করছি না, এটা বলে দেওয়ার রাইট কিন্তু বায়ারের থাকছে। এবং যে পয়েন্টে বায়ার এটা জানিয়ে দিল তখন কিন্তু সেই কার্গোর লায়াবিলিটি আর বায়ারের নেই। তারপর থেকে যদি কোনো কার্গোর লস হয় তাহলে কিন্তু সেই লসটা বিয়ার করবে কে? সেলার। কার্গোর লায়াবিলিটি সেই বায়ার যে পয়েন্টে বললো যে আমি এটা অ্যাকসেপ্ট করছি না, সেই পয়েন্ট থেকে শিপটা বা কার্গোটা পোর্টে ফিরে আসা অবধি কার্গোর লায়াবিলিটি হচ্ছে সেলারের। তো এই সময় সেলারের ইন্টারেস্টটা অ্যাটাচড হচ্ছে এবং সেটাকে আমরা বলছি সেলার্স কন্টিনজেন্সি ইন্টারেস্ট। তাহলে এটাই হচ্ছে কন্টিনজেন্সি ইন্টারেস্ট। ওকে, বোঝা গেল। নেক্সট আমরা পড়বো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ পলিসিস অফ মেরিন ইন্স্যুরেন্স। কি বলছে? অ্যাসাইনমেন্ট মিনস দ্য ট্রান্সফার অফ রাইটস অ্যান্ড লায়াবিলিটিস অফ অ্যান ইনসিওর্ড টু অ্যানাদার পার্টি who has acquired an insurable interest in the subject matter of insurance, so that the assignee মানে কি, to whom the policy is being assigned becomes the new insured with a right to deal with the insurer in his own name and to recover directly from him any claim under the policy. এটা একটু বুঝে নেওয়া যাক। কোনো একটা পলিসি অ্যাসাইন করে দেওয়ার অর্থ হচ্ছে কি, অ্যাসাইনারের থেকে সেই জিনিসটার রাইট আর তার লায়াবিলিটি দুটোই তখন অ্যাসাইনির কাছে চলে যাচ্ছে। অ্যাসাইনারকে যিনি অ্যাসাইন করছেন তিনি হচ্ছেন অ্যাসাইনার, আর যাকে অ্যাসাইন করা হচ্ছে তিনি হচ্ছেন অ্যাসাইনি। তো এই অ্যাসাইনমেন্ট করার মানে হচ্ছে একটা জিনিসের রাইট এবং লায়াবিলিটি দুটোই তখন চলে যাচ্ছে অ্যাসাইনির কাছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং এটা হওয়ার মানে কি হচ্ছে, যে অ্যাসাইনি হলো সে কিন্তু নতুন ইনসিওর্ড হয়ে গেল, আর এর আগে ইনসিওর্ড কে ছিল? অ্যাসাইনার। সে জিনিসটাকে অ্যাসাইন করে দিল অ্যাসাইনির কাছে এবং অ্যাসাইনি হয়ে গেল নতুন একজন ইনসিওর্ড। এবং তারপরে যদি কোনো লস বা ড্যামেজ হয় তখন কিন্তু ইনসিওরারের কাছে ক্লেম করবে কে? সেই নতুন যিনি অ্যাসাইনি, সেই অ্যাসাইনি ক্লেম করবেন এবং সরাসরি ইনসিওরার থেকে লসটা রিকভারও করবে হচ্ছে সেই অ্যাসাইনি।
অ্যাসাইনারের এখানে আর কোনো অধিকার থাকছে না। মেরিন পলিসিতে কি হয়, গুডসের ওনারশিপ ক্রমশ মানে অনেকবার জার্নির সময় চেঞ্জ হতে থাকে। ধরো গুডসটা সেলারের ওয়্যারহাউস থেকে বেরোলো এবং বেরিয়ে জাহাজে ওঠানো অবধি সেলারের রেসপন্সিবিলিটি ছিল। ততক্ষণ অবধি যদি কোনো লস হতো তাহলে সেই লায়াবিলিটি হতো সেলারের। যে মুহূর্তে জাহাজে গুডসটা উঠিয়ে দেওয়া হলো সেই মুহূর্ত থেকে আর গুডসটা পোর্টে ডেস্টিনেশন পোর্টে পৌঁছানো অবধি লায়াবিলিটি ট্রান্সফার হয়ে গেল কার কাছে, বায়ারের কাছে। মানে গুডসটা জাহাজে উঠিয়ে দেওয়ার পরে সেলারের আর কোনো লায়াবিলিটি থাকলো না। তাহলে সেই সময় কি হবে, গুডসটা যে মুহূর্তে জাহাজে ওঠানো হলো সেই মুহূর্তে গুডসের ওনারশিপও চলে গেল বায়ারের কাছে, সুতরাং পলিসিটাও অ্যাসাইন্ড হয়ে গেল বায়ারকে। ওকে, তাহলে এই জন্যই হচ্ছে মেরিন পলিসি ফ্রিলি অ্যাসাইনেবল, কারণ জার্নির টাইমে মেরিন পলিসিকে কি করতে হয়, অনেকবার ওনারশিপ চেঞ্জ হয়। কি বলছে, মেরিন কার্গো পলিসিজ আর ফ্রিলি অ্যাসাইনেবল উইথাউট দ্য consent of the insurer provided of course the assignee has acquired a insurable interest in the subject matter। তাহলে এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাসাইনিকে অ্যাসাইন তখনই করা যাবে যখন কার্গোর ওনারশিপও তার হয়ে গেছে, তখনই তাকে কার্গোটা অ্যাসাইন করা যাবে। ওকে, আরেকটা জিনিস আমরা দেখে নেব যে মেরিন হাল পলিসিজ ক্যান নট বি অ্যাসাইন্ড উইথাউট ইন্স্যুরার্স এগ্রিমেন্ট অ্যান্ড ইট মাস্ট বি ফলোড বাই দ্য প্রসেস মেনশন ইন দ্য পলিসি। তাহলে মেরিন কার্গো পলিসিজ আর ফ্রিলি অ্যাসাইনেবল, বাট মেরিন হাল পলিসিজ আর নট ফ্রিলি অ্যাসাইনেবল। এক্ষেত্রে বিভিন্ন রকম এগ্রিমেন্ট হবে এবং পলিসিতে যে প্রসেস মেনশন করা রয়েছে সেই প্রসেস অনুযায়ী মেরিন হাল পলিসি যদি অ্যাসাইন করতে হয় তাহলে করতে হবে। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের ইন্স্যুরেবল ইন্টারেস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যদি কোথাও কিছু বোঝার অসুবিধা হয় তাহলে কাইন্ডলি আমাকে কমেন্টেও জানাতে পারো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর নেক্সট পার্টে আমরা পড়বো প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি।